পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। না না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ, ফারাজ কোথায়? সে এসেছে? না, বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া ওঠে। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন? আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছে নেই তারা, মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে। বিছানায় গিয়ে বসলো চিত্রা, মাথায় তার এক গাদা প্রশ্ন। এখনো তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখলো চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবে বসে আছে সে। গায়ে সেই শাড়িটাই বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবেই সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করলো, শাড়িটা দেয়া হয়েছিল তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে এমন কড়া কড়া প্রশ্ন কেন করছো? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু। পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি তো শোনা একটা জঙ্গলি বিড়াল। লজ্জাকে ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে, সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা কি করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না? ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণে মুচকি এসে জবাব দেয়, এতগুলো ছোট লোকই ব্যথা, এসব ব্যথা আমার নাড়াতে পারবে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোকই মনে হয়। তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথার ধরনে। কয়েক ঘন্টা এত পরিবর্তন, মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষীণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়। আমি তো শাড়ি পরতে পারি না, কি করে শাড়িটা পরবো? মানে একটু আধটু জানি, তবে নিজে পরলে 99% খুলে যাওয়ার আশঙ্কা আছে। চিত্রা বিনা দ্বিধায় বলল, তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব? সিরিয়াসলি বউ? ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়ে থমকে যায়। পেছনে ঘিরে পাথরের মতো মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে দেখে চুপ মেরে বলে, চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসি বউ। ফারাজ থামলো, জিব্বায় মৃদু কামড় দিয়ে বলল, হুমা, ভুলেই গিয়েছিলাম, আমি তো এখনো শুদ্ধতম পবিত্র পুরুষ। তবে তুমি চাইলে এখনই এই পবিত্রতা বিসর্জন দিতে পারি, কি বলো? দেব নাকি? চিত্রা ভাবলেশীন ভাবে জবাব দিল, আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ যুক্ত? ধ্যাত, আমার মুডের একেবারে আম্মা আব্বা করে দিয়েছি। এখন কিছু বললাম না, তবে পরে শুধু বলবোই না, বরং অনেক কিছু দেখবো। আর ফারাজ থেমে বাঁকা হাসলো, তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল। চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে। লোকটাকে বোঝা চিত্রার জন্য দায়, তবে দায়িত্ব হবেই। এতগুলো বছরে সে আজও
নিজেকেই ঠিক করে চিনতে পারলো না, বুঝতে পারলো না। সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে? ফারাজ তৈরি হয়ে নেয়। নীল রঙার শার্টে লোকটাকে আকাশের মতো অন্তহীন সুন্দর দেখাচ্ছে। চোখে মুখে আবেশাতে জৌলস। লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না। বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে। চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি। সকালে যে মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে। চিত্রা ঘোমটা মাথায় দেওয়া, ভেজা চুলগুলো খোপা করা। গোসল করেছে সে। ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে, তবে হৃদয়ের সুখ দুঃখ হালকা হয়নি। আচ্ছা, ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে, তবে মনের দুঃখ নিরাময়ের ওষুধটা তারা কেন আবিষ্কার করলো না? টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ঔষধ কিনত, বিষয়টা তো মন্দ হতো না। ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায় চিত্রা। ফারাজ থমকে একবার চিত্রাকে ওপর নিচ ভালো করে পরখ করে বলল, ভেজা চুল খোপা করেছো? বোঝাও তো যাচ্ছে না যে তুমি গোসল করেছো। মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে। যদিও আসল কাজটা এখনো করা বাকি, তবুও ভাব তো আর ছাড়া যাবে না। অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে নিজেকে ছোট লোক মনে হয়। চিত্রার চোখে মুখে রাগের ঝলক স্পষ্ট। এমন চোট কাটা পুরুষ সে বাপের জন্ম দেখেনি। এ তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়। ফারাজ হুট করে চিত্রার হাতে হাত রেখে বলল, এই যে হাতে হাত রাখলাম, মনে রেখো মৃত্যুর আগ অব্দি এই হাত ছাড়ছি না। তবে আমার নয়, তোমার মৃত্যুর কথা বলছি। ফারাজ হেসে চিত্রার হাতটা আরো শক্ত করে চেপে তোল। সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয়, তবে সে প্রকাশ করতে পারছে না, কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না। তা খোদাই ভালো জানেন। বাইরে থেকে বাড়িটিকে পুরনো ধাঁচে লাগলো, ভেতরে একেবারে অন্যরকম আধুনিক আসবাবপত্রে সাজানো। পুরনো জমিদারি ভোজন কক্ষে আধুনিকতায় মুড়িয়ে নাম দেওয়া হয়েছে ডাইনিং হল। তবে খারাপ লাগছে না। চারিদিকে ভালো করে লক্ষ্য করলে এখনো পুরানো আভিজাতের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। চিত্রাকে দেখা মাত্র একটা মেয়ে দৌড়ে এসে বলল, তার মানে তুমিই আমার মিষ্টি ভাবি? দেখি দেখি, একটু তাকাও। আরো কিছু বলতে গিয়েও মেয়েটি থামলো। থামার যদিও একটা কারণ আছে, আর সেই কারণটা ফারাজের শীতল চাহনি। কি এমন ছিল ওই কোমল চাহনিতে যে মেয়েটা এমন থমকে গেল? চেহারায় ফুটে উঠল ভয়। ফারিয়ার মুখটা সহ্য করে একটু দূরে সরে দাঁড়ালো। ফারাজের ছোট্ট বোন ফারিয়া স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে। বয়স যদিও খুব একটা না। ফারাজ বাড়ির সদস্যের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি, ফারাজের পিতা তিনি। এখানকার চেয়ারম্যান। মানুষ তাকে মান্য করে চলে। নেহাত লোকটি ভালো মানুষ। ফারাজের বড় বাইরে আপাতত বাড়িতে নেই, মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবার মাছের ব্যবসা, তবে ছোট খাটো নয়, অনেক বড়। দেশ বিদেশে তাদের মাছের কারবার চলে। ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রোশন এলাহি রাতেই কাজে বাইরে গিয়েছিল, তবে এখনো ফেরেনি। ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালোই হয়। রুমানা চিত্রার মতোই বউ ছেলের জন্য চেয়েছিলেন, তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে, খানিকটা আবার অভিমানীয়। খাবার টেবিলে নিরু ফারাজের গা ঘেঁষে দাঁড়িয়েছিল, তবে কারোর সঙ্গে কথা বলেনি সে, এমনকি চিত্রার সঙ্গেও নয়। তাতে আবার চিত্রার কিছু যায় আসে না। তবুও চিত্রা সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্বস্তি বোধ করেনি। এবারে মানুষগুলো আসলে বেশ মিশো। কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরনো। একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত। বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে। পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত। খাবার টেবিলে খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে। ফারাজের খুব পছন্দ। চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। সে কাজ করতে চেয়েছিল, তবে সবার এক কথা, নতুন বউ যেন কাজ না করে। বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি। ফারাজ চিত্রাকে তার পাশে বসতে ইশারা করলো। বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে যেন তাকালো। পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যায়, যার যার মুখ কাজে মন দিল।
চিত্রা অস্বস্তিতে পড়ে যায়। বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে, তাদেরকে রেখে সে কি করে বেহার মতন খাবার খেতে বসে পড়বে? তাছাড়া রাজনীর স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগে চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পর নারীরা খাবার খায়। বসো। গলা ভারী করে ফারাজ বলল, এ যেন শান্তভাবে হুমকি দেওয়া। আরে আম্মাজান, বসো বসো, ফারাজের পাশেই বসো। এই, কে কই আছো? আমার বৌমারে খবর দে, ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয়। সুলেমান এলাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল তোল। তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো ডাকেনি। বাবারে বুঝি মেয়ের এতটাই আপন হয়, এভাবেই তারা আদরে রাজকন্যার সঙ্গে বুঝি কথা বলে। চিত্রা ফারাজের পাশে বসলো। নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করলো। নদী, ভাত দেন ভাবি, ভাতের ক্ষুধা পেয়েছে। ঘিয়ে ভাজা পাউরুটি মিসেস ফারাজ এলাহিকে দেন। অবাক হলো। বাপরে, দেবর আমার পুরোই বদলে গেছে। ফারাজ জবাব দেয় না। তার সামনে ভাত তরকারি সাজানো। ফারাজ খাবারের প্রতিটি পদকে একবার দেখলো, বলল, কলিজা ভুনা কই ভাবি? সকালে যে কলিজাটা এনেছিলাম ওটা ভুনা করতে বলেছিলাম না, করেননি? নদী কিছু বলার আগেই মোহনা কলিজা ভুনার বাটিটা টেবিলের উপর রাখলো। বড় এক চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে। আজকে আমি রান্না করেছি, খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। ফারাজ মোহনার দিকে তাকায়। স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিরে পাতলা একটা শাড়ি পরা, কোমর অবধি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো বেয়ে চুপচুপ করে জল পড়ছে। ডাগর আঁখের নিচে কালো কাজলে রাঙানো, ছোটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক, কপালের টিপ। ফারাজ মুহূর্তে চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করলো। অনুভূতিহীন চেহারা তার। সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিক গিলছে। দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে সে এসে ক্ষুধার্ত, কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি। চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে। হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল। ক্ষত বেশ গভীর। সেই ক্ষত নিয়ে অনায়াসে ভাত খাচ্ছে। মোটেও যন্ত্রণা হচ্ছে না তার। মনে হচ্ছে এইসবে সে অভ্যস্ত। চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরো একবার মোহনাকে দেখার চেষ্টা করলো। অপরূপ সুন্দরী মহিলা, চোখ ধাঁধানো রূপ। ইনি তাহলে রোশন এলাহির স্ত্রী? পুরোটা ভাত শেষ করতে পারলো না ফারাজ। ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ঔষধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে বলল, ব্যথার ওষুধ ওটা, বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো। তোমার শরীরের ক্ষত চিহ্নের অভাব নেই, যন্ত্রণা হয় তাই না? এটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। চিত্রা আরো একবার অবাক হলো। মানুষের মধ্যে কি এমন আছে তাকে নিয়ে এত কৌতূহল কেন যাচ্ছে? এই মনে হয় লোকটা আর লজ্জা শরম নেই, আবার এই মনে হয় লোকটা একটা নরপিশাচ। তবে এখন মনে হচ্ছে লোকটার ভিতরে কিছু তো একটা আছে। চিত্রা ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখ তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে, সোহাগের মুখোমুখি হতে হবে। কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না? জবাব চায় চিত্রার। কার কথা ভাবছো? চিত্রা ঘাবড়ে যায়। ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায়। ভাবি আপনি? তোমার স্বামীর ঘর না, মানে তোমার ঘরে আসা মানে বুঝি? ছি ছি, কি বলছেন এসব ভাবি? মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলে, এই বাড়িতে বিড়ালের অভাব নেই, মাছ দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে। বোঝই তো, বনো বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার উপর আক্রমণ করে বসে, তখন বাঁচা মুশকিল হয়ে যাবে। লাশ কি করবো ভাই? আগে লাশের পেট ফুটা করবি, তারপর 8 মুন ইট বানবি লাশের গায়ে। দড়ি যেন 5 টিকের হয়। ইটের গায়ে ফুটা করা আছে না? যে আছে ভাই। ইটের ফুটা দিয়া ভালো মতো দড়ি টুকাইবি, যাতে ইট সহজে সুইট টানা যায়। কাজটা মনোযোগ দিয়া করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাহলে তোর পেট কাইটা মেঘনা নদীতে পাশায় দিমু। কথাটা মগজে ভালো করে ঢুকাই রাখ। লোকটা ফোন কাটতে যেও কাটলো না, আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবি আজকে রাতের মধ্যেই। লাশ যেন পচে না। লাশের পছন্দ না আমার। দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়ে রাখ। আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখলো। মুইন একটা ফাঁকা ঢোক গেল। সে এখানে নতুন এসেছে, এখনো কাজের
অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা খুবই কঠিন। মঈন সব জেনেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মঈন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে, এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলা আসে, ভোরে আবার চলে যায়। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেন না, তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মঈন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গি গিট ঠিক করে। এখন তার কাজ নেই, কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে, সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলাচ্ছে, কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে। আজ চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলল মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবে শুয়ে বসে সময় কাটাতে হয়, তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে। ছোট থেকে তার কাজ করার অভ্যাস, এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যেই বসে থাকতে হয়েছে চিত্রাকে। তার শাশুড়ি রান্না করে, নদীও রান্না করে, তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছে রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফাইজারের বউ, আমার ছোট পোলার বউ, তাই তুমি আমার চোখে আমার ছোট্ট মায়ের সমান। আমার মাইয়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবা না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লাইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নীরু ও রুমানা সঙ্গে সঙ্গে ছিল, আর নীলু ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে? তবে সুলেমান এলাহি যখন বাইরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু, তোমার সঙ্গে কথা বলিনি বুঝি? মোহনা জিজ্ঞেস করলো। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো। করবি বা কেমন করে? তার চাঁদে বসত করেছো তুমি। মানে মজা করলাম, আমি আবার রসিক মানুষ বোন, তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন, খাও না। আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো, ওটা দেখতে দেখতেই চা খাই। মোহনা হাসলো। হঠাৎ হিসিসি বলো, ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি। রক্তে কেমন যেন নতুনত্ব ছিল। মন অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায়। চিত্রা তার চোখে চোখ রাখলো না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করেছে। এই বাড়িতে এখন অব্দি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে উঠতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম, আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ ইলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায়, ফারাজ ইলাহি বিয়ে করেছে। চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না? স্বামীর বারণ আছে, তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল নীরু, তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে। বিষয়টি তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো বীর, মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে। তোমার স্বামীও বাড়ি আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগ্যের পরোটা দিল, এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবলো তার কাছে কি আছে? কিছুই তো নেই। সে তো নিঃস্ব। কিছু নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করলো। না। চিত্রা সোজা সাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। তোমার জীবন, পুরুষ মানুষ কিছু নেয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছন পেছন দোতলা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতে একসঙ্গে তিনজন পুরুষকে
দেখে মাথার ঘোমটা আরো বড় করে টেনে দিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর, উনি হইল রাজন আমার স্বামী, আর উনি রোশান মোহনার স্বামী, আর উনি হইল গিয়া তোমার দেবর জোহান ইলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা, বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছে বিশেষ চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল, তবে তার ভাইরা কিচ্ছুটি বলল না। না মানে ফারাজ, তুমি ভুল ভাবতাছ। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো, সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে? কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না? ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তের বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ল। রাজন রোশনের মুখে ক্ষীণ হাসি, যেন দুনিয়া উল্টে গেল তাদের কিছু চায় আসে না। তবে জোহান চিত্রা যাওয়ার দিকেই চেয়ে এলো, তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে থাপ্পড় দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসল। ফারাজ দত পিষে পড়ল। জোহান এবার চোখটা নামা। তখনও শান্ত, যেন কিছুই হয়নি কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, মনে আছে তো? রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে। পুঁইশাক ভাজি করছে মারিয়া। বাড়ির বেল বাজতে মারিয়া হ্যাঁ রে মাইরা, আমার সোহাগটার লইগা তো বুক পুড়তাছে। বাপ আমার এখনো বাড়ি আইলো না। আরে আম্মা চিন্তা করেন না, হয়তো কোন জরুরি কামে গেছে। আপনি জানেন না সোহাগ অনেকদিন ধইরাই এমন উতাল পাতাল শুরু করছে। আচ্ছা, ওই যে চিত্রারে যে তুইলা নিয়ে গেল ওই পলা, হ্যাঁ আমার সোহাগের কোনো ক্ষতি করব না তো আবার? সেইটা আমি কেমনি কমো? আপনার পোলার লগে যে ওই মায়ের ফষ্টিনসি আছে, এইটা মনে হয় ওই এলাচি সাহেব জানেন না। জানলে কি আর ওই সেমরিরে বিয়া করতো? আচ্ছা মা, হেরা কি বহুত বড় লোক না? মানে ওই মাইয়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ হইয়া? হ, মনে হয় এলাচি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া। সবই কপাল। আম্মা, এলাচি না এলাহি। ওই হইল। বাড়ির বেল বাজতে মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়। তবে দরজা খুলতে মারিয়া স্তব্ধ, নির্বাক। চিৎকার করে উঠল সে, তোর মুখের লাগাম আর ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশন পায়ের উপর পা তুলে দিয়ে সোফায় আরো ভালোভাবে বসলো। তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স 37, রোশনের 34 আর ফারাজের 30। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর। দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেনি। তবে ফারাজের গায়ের রঙটা একটু বেশি ফকফকা। রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজের প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রঙটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইয়ের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজন কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই, তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাহিরে এখনো। সুলেমান সকালে নাস্তা সেরে জেলা পরিষদে গিয়েছেন, সঙ্গে তার ভাই জুনায়েদও গিয়েছেন। জেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থা ভালো না আজকাল। এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললে ভুল হবে, নারী পুরুষও কম হাওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি, ফারাজ লম্বা করে নদীকে ঢাক দিল। নদীর কণ্ঠে ভয়। আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না, মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বোতাম খুলে পা ছড়িয়ে বসলো। টেবিলের উপর রাখা আঙুরের বাটি থেকে একটা লাল আঙুর মুখে দিয়ে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে 4 নম্বর বিয়েটা করাতেই হবে। আমার নতুন ভাবি চাই। এই ভাবি অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না। সব ছোট লোকই কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ,
আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল? ওকে ফাইন। কিরে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার। তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। আরে ভাইয়ের সঙ্গে কথা বলছি, দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নিই, তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আর একটা লাশ বের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধু শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই খাওন খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে এ বাড়িতে কাজে করতে শুরু করেছে। কাউকে ঠিকভাবে এখনো অবধি চেনে না পর্যন্ত। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নোলক, ৮-৬০ দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন, গলায় একটা তাবিজ ঝুলছে। চুলগুলো সবসময় বিনুনি করে রাখে। নীলুফার মা বহু বছর ধরে এখানে কাজ করছে, তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এ বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখলো। পরক্ষণে বিরক্তিতে তার কপালে আরো কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কথার মাঝে বাঁ হাত ঢুকিয়ে প্রশ্ন করলো কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি মেয়ে মানুষের এত বাড়াবাড়ি আমার সহ্য হয় না? রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এখানে আইতে, যা মুখ পুরি সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যা। মাফ করবেন। ফারাজ কিছু বলল না, আঙুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশন তার পাশে বসে থাকা ফারাজকে হিসিয়ে কিছু একটা বলল। ফারাজ তাতে জবাব দিল না। রোশন উঠে গেল, মোহনাকে কাছে ডেকে বলল, মোহনা আমার পেট ভরা, তুমি ওই নতুন কাজের মেয়েটারে 1 গ্লাস লেবুর শরবত বানাইয়া আমার রুমে নিয়ে আসতে কও। কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে বইল ভাবি। ভাই সারাদিন ঘরে বাইরে কত পরিশ্রম করে। মোনা তাতেও জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনো নিশ্চয়। সে কি একটা ভেবে নদীকে বলল, ভাগ্নি রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হা হুতাশ করছেন। সোহাগ যে তাকে এত বড় ঝটকা দিবে তা সে বুঝে উঠতে পারেনি। সারা রাত ছেলে বাইরে থেকে এখন ফিরেছে বাড়িতে বউ নিয়ে। মেয়ের গায়ের রং শ্যামলা, নাম জান্নাত। মার্জিয়া রান্না রেখে কান্নাকাটি করছে। মারিয়া মাহাদিকে ফোন করে সব জানিয়েছে। তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না, কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে, তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে, এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখলে শুধু কামুকতা জাগতো তার, ভালোবাসা নয়, এইসব বলবে। তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসল। তার মা আসলে মুখ লুকিয়ে কান্না করছে। বাড়িতে বসেছে, তাতে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সেই নিয়ে। আর সবচেয়ে বড় কথা, সোহাগ এখনো বেকার। সংসার চালাতে এমনিতে তাদের কষ্ট হয়, তার উপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে পড়ল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে, কিন্তু চিন্তা কইরো না, আমি সব ব্যবস্থা কইরা বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখো। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখলো 1 ব্যাগ টাকা। চোখ তার ছানা ভরা। এত টাকা? আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন কইরো না, জলদি আমাকে দিন বদলাইব। আমি সোহাগ দিন বদলাই দিমু। তুই কোনো খারাপ কাজে জড়াই যাস নাই তো বাপ? মাথা খারাপ হয়েছে তোমার?
তবে ভেতরে কথা যেন ফাঁস না হয়। তুই না চিত্রারে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ। অন্যের খাওয়া জিনিসে সোহাগের নজর নাই। মার্জিয়া থমকে গেলেন, সন্ধিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন,